ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, যেটার নামটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স। শুরুতেই বলে রাখি এই টপিকটা হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বলতে পারো যে একদম বেসিক কোর টপিক। তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমরা যদি কেউ পড়ো তোমাদেরকে হচ্ছে একদম প্রথম ফার্স্ট ইয়ারেই, ঠিক আছে, এই থার্মোডাইনামিক্স এর উপর তোমার হচ্ছে একটা 6 মাসের বা 4 মাসের একটা কোর্স করতে হবে। সেকেন্ড ইয়ারে উঠলে তুমি এই থার্মোডাইনামিক্স এর উপর তুমি আরো কাজ করবা, মানে আরো কোর্স করবা, ঠিক আছে। ধীরে ধীরে তোমার মানে পুরো 4 বছরের মধ্যেই তুমি এই থার্মোডাইনামিক্স নিয়েই, ঠিক আছে, প্রায় 3 থেকে 4টা কোর্স তুমি পাবাই। যেটা তোমার হচ্ছে মানে আমি এই জন্য বলতে পারি যে থার্মোডাইনামিক্স হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বেসিক সাবজেক্ট। কেন বেসিক সাবজেক্ট? এটার একটা সহজ উত্তরটা হচ্ছে এটাই যে আহ, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি মানে মেইনলি আসলে কি নিয়ে আসলে তারা ইয়া করে, ডিসকাস করে। মেইনলি তোমার হচ্ছে ইঞ্জিন নিয়ে ডিসকাস করে, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো একটা ইঞ্জিনের মধ্যে আসলে নরমালি যে জিনিসটা তোমার হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা তোমার নরমালি তোমার হচ্ছে একটা বৈদ্যুতিক শক্তিকে সাপোজ ধরো যে সে হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতেছে। এখন তার এই বৈদ্যুতিক শক্তিকে সে যখন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, ইন দ্যাট টাইম তার মধ্যে কি উৎপন্ন হয়? তার মধ্যে তাপ উৎপন্ন হয়, তাই না? তাপ। তার মানে এই যে হিট, থার্মাল আহ একটা তোমার হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে। এখন এই থার্মাল অ্যাক্টিভিটিটা আসলে আমি কি দ্বারা, মানে কোন টপিকটা দ্বারা হচ্ছে আমরা শিখতে পারবো বা জানতে পারবো? অবভিয়াসলি সেটার নামটা হচ্ছে কি বলতো? থার্মোডাইনামিক্স। ইট মিনস তাপগতিবিদ্যা। তো ইন্ট্রোডাকশন পার্টে যদি আমি তোমাকে এটা বলতে চাই যে আসলে থার্মোডাইনামিক্স আসলে তোমাদের কি কি তোমরা জানতে পারবা থার্মোডাইনামিক্স পড়ার পরে। তো আমরা সিরিয়ালি সেই টপিকগুলো একটু লিখে রাখি আসো, তাহলে তোমাদের আসলে মোটামুটি একটা ধারণা হবে যে আসলে আমাদের টপিক কি কি এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। সো আমি হেডলাইন দিয়ে দিচ্ছি থার্মোডাইনামিক্স। এবং এই থার্মোডাইনামিক্স টপিকটা পড়ার পরে তোমরা যদি একদম ফার্স্ট টাইম তোমরা পড়তেছো তোমাদের সেকেন্ড ইয়ারে, মানে তোমাদের সেকেন্ড পেপারে, ইন্টার লাইফে, সো তোমাদের এখানে অনেক কিছু জিনিস তোমরা জানো, আবার অনেক কিছু জিনিস তোমরা জানো না। বেশিরভাগ জিনিস তোমরা জানো না, বাট কিছু কিছু জিনিস তুমি জানো। কিরকম জিনিস তুমি জানো? যেমন তোমরা অলরেডি ক্লাস 9-10 এ দেখছিলা সেলসিয়াস স্কেল, তাপ, কেলভিন স্কেল, তাই না? ফারেনহাইট স্কেলের কিছু অঙ্ক তোমরা দেখছিলা। তোমার একটা বেসিক ফর্মুলা শিখছিলা যে C/5 = K - 232/9, এরকম একটা ফর্মুলা তোমরা শিখছিলা। থার্মোমিটার শিখছিলাম, তোমরা থার্মোমিটার নিয়ে পড়ছিলা। তো নরমাল জিনিস তোমরা এইটুকু এই পর্যন্ত তোমরা মোটামুটি পড়ছো ক্লাস 9-10 এ। তো আমাদের শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, আমাদের এখানে অনেক বৃহৎ বৃহৎ কিছু টপিক আসবে যেগুলো তোমাদের হচ্ছে ভবিষ্যতে যখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমরা এগুলা বিস্তারিত পড়বা। বাট আপাতত ক্লাস 11-12 এ তুমি হচ্ছে এটার বেসিক মানে ইয়াগুলা টপিক গুলো তুমি জানতে পারবা এই থার্মোডাইনামিক্স পড়ার পরে। নাম্বার 1 টপিকটা হচ্ছে তুমি হচ্ছে এখানে টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচারের যে মানে ইয়াগুলো আছে, রাশিগুলো আছে, অর্থাৎ টেম্পারেচার যে সূত্রগুলো আছে, যে ফর্মুলা গুলো আছে নির্ণয় করার, তুমি সেই ফর্মুলা গুলো সম্পর্কে তুমি জানতে পারবা। দেন হচ্ছে তুমি কিছু ল জানতে পারবা বা কিছু তোমার হচ্ছে রুল জানতে পারবা টেম্পারেচার, আহ এটাকে বলা হয় তোমার বাংলা তাপমাত্রা নীতি আর কি, ঠিক আছে, বা তাপমাত্রা পরিমাপের নীতি, ঠিক আছে, অর্থাৎ মেজারিং টেম্পারেচার ল আর কি, বা ল অফ মেজারিং টেম্পারেচার, ঠিক আছে, ল অফ মেজারিং টেম্পারেচার। নরমালি টেম্পারেচার আসলে প্রথমে এই টপিকটা দিয়ে আমাদের শুরু করা হয় আসলে। হ্যাঁ, তোমাদের প্রথম যে টপিকটা, ঠিক আছে, থার্মোমিটার, সেই থার্মোমিটার টপিকটার মধ্যে তোমার হচ্ছে এই প্রথম দুটা পার্ট পড়ে যায় আসলে। তোমরা প্রথমে আসলে থার্মোমিটার নিয়ে জানতে পারবো, তো থার্মোমিটার বলতে পারো আসলে, ঠিক আছে। এখানে থার্মোমিটার বিভিন্ন স্কেলের হয়, বিভিন্ন তোমার হচ্ছে তাপমাত্রার হয়। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, র্যাঙ্কিন স্কেলে হয়। তো বিভিন্ন রকমের স্কেল আছে থার্মোমিটার পরিমাপ করার জন্য। আমরা সেগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে তোমার আহ থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ তোমার তাপীয় সমতা। এটা একটা বেসিক টপিক। তাপীয় সমতা, এটা থেকে তোমাদের হচ্ছে মেইনলি থার্মোডাইনামিক্স এর সূত্র শুরু হয়। যেমন হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে জিরোথ ল, আমরা এখানে শিখবো হচ্ছে জিরোথ ল, ঠিক আছে। এটাও কিন্তু খুবই একটা বলতে পারো যে ইম্পর্টেন্ট সূত্র, এবং ইঞ্জিনিয়ারিং শুরু হয় হচ্ছে এই সূত্র দিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু হয় হচ্ছে এই জিরোথ ল দিয়ে। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি প্রথম কোন সূত্র শিখছিলেন? আমি হচ্ছে প্রথম এই সূত্র শিখছি। তো অবভিয়াসলি এটা তো তুমি অবভিয়াসলি 9-10 মানে 11-12 তুমি শিখবাই, আমাদের এই টপিকের মধ্যে তুমি শিখতেই পারবা। তো এটা গেল। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ফার্স্ট ল, ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ওয়ার্ডটা খুবই বড়। আচ্ছা, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এরপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখার পরে হচ্ছে আমরা অবভিয়াসলি এটার অ্যাপ্লিকেশন দেখবো।
অবভিয়াসলি এটার অ্যাপ্লিকেশন শিখবো, ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশন শিখবো। এটার পরে হচ্ছে আমরা অবভিয়াসলি এটার হ্যাঁ, অ্যাপ্লিকেশন পাশাপাশি শুধু অ্যাপ্লিকেশনস না, আমরা এটার সিগনিফিকেন্স দেখবো। এরপর তোমার হচ্ছে সিগনিফিকেন্স এর অর্থ তোমার হচ্ছে তাৎপর্য। ঠিক আছে? আমরা এগুলা তোমার হচ্ছে এটা ব্যাখ্যাটা শিখবো। হ্যাঁ? মোটামুটি তো এটাই। আচ্ছা। আ এরপরে হচ্ছে অবভিয়াসলি অ্যাপ্লিকেশন মানে কিন্তু বোঝানো হচ্ছে তোমার ম্যাথমেটিক্স। ঠিক আছে? মানে আমরা এর সূত্রগুলা ম্যাথমেটিক্স গুলা করবো আরকি। ওকে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে তোমার কিছু সিস্টেম নিয়ে কথা বলবো। থার্মাল সিস্টেম নিয়ে কথা বলবো আমরা। ঠিক আছে? থার্মাল সিস্টেম। অনেকগুলো সিস্টেম আছে থার্মাল সিস্টেমের মধ্যে। যেমন তোমার হচ্ছে নাম্বার 1 যদি আমি বলি, সেটা তোমার হচ্ছে আইসোথার্মাল। ঠিক আছে? যেমন অনেকগুলো। এখানে তোমাদেরকে এখন বলে লাভ নাই। তুমি মানে মনে রাখতে পারবা না। তো যখন আমরা দেখব তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো মুখস্থ করে নেব। যেমন আইসোথার্মাল, এরপর তোমার হচ্ছে অ্যাডিয়াবেটিক। ঠিক আছে? আমি আসলে বাংলা ওয়ার্ড গুলো সম্পর্কে একদমই পরিচিত না। তোমাদের বইতে বাংলা ওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে লেখা আছে। তুমি একটু বইটা দেখে নিবা। আমার মোটামুটি ইংলিশ ওয়ার্ড গুলো আমি মোটামুটি জানি। আচ্ছা, যাই হোক, তো আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, এরপর তোমার হচ্ছে আইসোক্রোনিক। ঠিক আছে? আইসোক্রোনিক চেঞ্জ বা আইসোক্রোনিক প্রসেস, আমরা এটা শিখব। দেন হচ্ছে আইসোবারিক প্রসেস। এগুলা কিন্তু আসলে বলতে পারো যে একটা ইঞ্জিন শিখার জন্য, একটা ইঞ্জিনের তাপমাত্রা সিস্টেম, তার যে সিস্টেমটা সেটা তুমি বুঝতে হলে তোমাকে অবভিয়াসলি এই থার্মাল সিস্টেম সম্পর্কে তোমাকে একদম বেসিক ধারণা রাখতে হবে। ক্লিয়ার ধারণা রাখতে হবে। কারণ তুমি যদি এই ধারণাগুলো বা এই প্রসেস গুলো সম্পর্কে তুমি যদি আইডিয়া না রাখো, তাহলে সাথে একটা ইঞ্জিনটা যে কিভাবে তার তাপমাত্রাটাকে শোষণ করতেছে বা বর্জন করতেছে তুমি এটা সম্পর্কে বুঝতে পারবা না। তার মধ্যে যেটা সাইকেল আছে, একটা সাইকেল, সেই সাইকেল সম্পর্কে তুমি বুঝতে পারবা না। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করে দেখি যে ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাই না? ওখানে কি ঘটতেছে যে তোমার হচ্ছে সমুদ্রের পানি থেকে কি হতেছে? বরফটা মানে সমুদ্রের পানি তোমার শুকিয়ে আকাশে উড়ে যাচ্ছে। ওখান থেকে তোমার মেঘের সৃষ্টি হচ্ছে। মেঘ থেকে তোমার বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার পরে সেটা মাটিতে সোজা যাচ্ছে। তাই না? মাটি থেকে আবারও সেটা কি করতেছে? আকাশে চলে যাচ্ছে। এই যে একটা প্রক্রিয়া, আ টোটাল যে প্রক্রিয়াটা এখানে, সরি আমি ভুলে সালোক সংশ্লেষণ বলে ফেলাইছি। এটা তোমার হচ্ছে পানিচক্র প্রক্রিয়া। তো এই যে যেমন এখানে একটা কি হচ্ছে? এটা সাইকেল হইতেছে না? বা আমার একটা সাইকেল হইতেছে। তো এখানেও একটা সাইকেল আছে। হ্যাঁ? এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এভাবে করে একটা সাইকেল আছে এখানে। সো এই সাইকেল সম্পর্কে তোমার যদি একদম বেসিক ক্লিয়ার ধারণা থাকে, দেন ইউ ক্যান মেক আ গুড ইঞ্জিন। ঠিক আছে? ইউ 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 ক্যান বিকাম আ গুড ইঞ্জিনিয়ার, এক কথায় বলতে গেলে। যদি তুমি ইঞ্জিন বানাইতে পারো, দেন তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো। আর মাথায় রাখবা। আচ্ছা, যাই হোক। তো এই পর্যন্ত মোটামুটি কথাবার্তা বললাম। এরপরে আরো জিনিস শিখবো আমরা, যেমন তোমার হচ্ছে সেকেন্ড ল। হ্যাঁ? obviously আমরা ফার্স্ট ল দেখলাম। তো আমাদের তো সেকেন্ড ল শিখতেই হবে। সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার সেকেন্ড ল। ঠিক আছে? অফ থার্মোডায়নামিক্স। সো সেকেন্ড ল লিখে রাখলাম জাস্ট। আর কিছু লেখার দরকার নাই। সেকেন্ড ল এর মধ্যে আমরা অনেকগুলো টপিক শিখবো। যেমন তোমার হচ্ছে আমরা এখানে ইন্টারনাল এনার্জি শিখবো। ঠিক আছে? আমরা ইন্টারনাল এনার্জি দেখবো। ইন্টারনাল এনার্জি। এরপরে হচ্ছে আমরা তোমার দেখবো হচ্ছে আ আরো জিনিসগুলো আছে, যেমন তোমার সিপিসিভি, এই জিনিসগুলো আমাদের এখানে পড়বে সিপিসিভি। ঠিক আছে? এটা কি? এটা পরে দেখবো। এটা তোমার হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা তখন মানে মোলার আপেক্ষিক তাপ আরকি। আ তোমার হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি আরকি। তো এটা একটা প্রেশারের জন্য, একটা ভলিউমের জন্য। ঠিক আছে? ভি এর জন্য ভি মিনস ভলিউম আর পি মিনস প্রেশার। সো আমরা এটা সম্পর্কে আইডিয়া নিবো। দেন হচ্ছে আমরা আ আচ্ছা, এরপরে তোমার কি আসবে? তোমার হচ্ছে গামা। গামা একটা ওয়ার্ড আসবে। এই গামা নিয়ে আমরা কথা বলবো। গামা। ঠিক আছে? গামার কি সিগনিফিকেন্স বা বৈশিষ্ট্য, আমরা সেই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলবো। এবার তোমার হচ্ছে মানে ভ্যালু বের করব। গামার ভ্যালু আমরা বের করব। সো এটাও আমাদের এইটার টপিকটার মধ্যে এই কাজটা পড়বে আমাদের। ওকে? এরপরে আমরা হিট এনার্জি নিয়ে কথা বলব। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তোমার হচ্ছে সেকেন্ড ল এর মধ্যে পড়ে না নরমালি। সেকেন্ড ল টপিকটা আসলে ডিফারেন্ট। আমরা বলতে পারি যে এটা একটু আলাদা টপিক। তো এখানে হচ্ছে নরমালি এইটুকুই। আসলে এর বাইরে আচ্ছা হ্যাঁ, হিট এটা লিখতে পারি। হিট আ ইন্ট আ হিট ওয়ার্ক। ঠিক আছে? হিট ওয়ার্ক অ্যান্ড ইন্টারনাল এনার্জি। এটুক বলতে পারি। এরপরে এখানে যাই বলতে পারবো হচ্ছে আমার সেকেন্ড ল। এখানে সেকেন্ড ল। সেকেন্ড ল এর মধ্যে এগুলো পড়ে না। আমি একটু ভুল বলছিলাম। সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স এটা আলাদা টপিক। তোমাদের যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যায় যে এখানে আমরা কি শিখবো, তাহলে আশা করি তোমাদের এখানে আর মানে তোমাদের পড়ার সময় তোমাদের মোটামুটি সুবিধা হয়ে যাবে। আচ্ছা, ১ম এ এই যে স্টেটমেন্টটা সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স, এখানে হচ্ছে আমরা নরমালি মোট ৩ টা বিবৃতি শিখবো। নাম্বার 1 হচ্ছে তোমার ক্লসিয়াসের বিবৃতি। ঠিক আছে? ক্লসিয়াস বানানো তো মনে নেই আসলে। ক্লসিয়াস, আচ্ছা যাই হোক, ক্লসিয়াস লিখে রাখলাম। ক্লসিয়াসের বিবৃতি, দেন হচ্ছে তোমার ক্যালভিনের বিবৃতি। ঠিক আছে? ক্যালভিনের বিবৃতি। এরপরে হচ্ছে আমরা প্ল্যাংকের বিবৃতি শিখব। প্ল্যাংকের। এই মিস্টার প্ল্যাংক সব জায়গাতেই আছে। আচ্ছা, প্ল্যাংকের বিবৃতি শিখব। ঠিক আছে? প্ল্যাংক বানান মনে হয় এরকম PLNACK। আচ্ছা।
এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তোমার হচ্ছে রিভার্সিবল এন্ড ইররিভার্সিবল প্রসেস শিখব। রিভার্সিবল এন্ড ইররিভার্সিবল, ঠিক আছে? প্রতিবর্তী চক্র আর হচ্ছে তোমার প্রতিবর্তী ক্রিয়া আর অপ্রতিবর্তী ক্রিয়া। এইগুলা নিয়ে আমরা শিখব। দেন সবচেয়ে মজার যে বিষয়টা যেটা আমরা শিখব সেটা তোমার হচ্ছে কার্নোট সাইকেল, which is not possible in real life, বাট আমরা এটা শিখব কার্নোট সাইকেল। ঠিক আছে? এটা সেকেন্ড ল এর মধ্যে পড়বে। দেন হচ্ছে আমরা হিট ইঞ্জিন শিখব, হিট ইঞ্জিন। এটা হিট ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমরা এখানে শিখব। দেন হচ্ছে আমরা আ আচ্ছা, এটার আগে আমরা হচ্ছে তার আগে এটা লেখা রাখি। আচ্ছা, হিট ইঞ্জিনের আলাদা টপিক, এটা এখানে লিখব না। এখানে আমরা দেখব হচ্ছে তোমার এনট্রপি। এনট্রপি ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট টপিক। ইটস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক ফর এইচএসসি। ঠিক আছে? এনট্রপি শিখব। দেন হচ্ছে যেটা বললাম যে হিট ইঞ্জিন। আমরা হিট ইঞ্জিন সম্পর্কে জানবো। দেন হচ্ছে তোমার রেফ্রিজারেটর। সো এটা কিন্তু একটা হিউজ টপিক। তুমি ভাবতে পারো যে ভাইয়া থার্মোডায়নামিক্স আসলে এতগুলো টপিক নিয়ে হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের টপিক আছে। মানে এখানে যে কত ধরনের টপিক আছে তোমার কোনো আইডিয়া নাই। ঠিক আছে? তো আমরা এরপরে হচ্ছে আমরা এফিসিয়েন্সি শিখবো। এফিসিয়েন্সি অফ ইঞ্জিন। তো তোমরা আসলে মোটামুটি আসলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো যে ঘটনাটা কি ঘটতেছে তোমাদের সামনে, আসলে কতদূর তোমরা পড়বা এই টপিকটা নিয়ে। এবং আমি তোমাদেরকে এইটুকু শিওর করতে পারি যে আসলে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বা তোমার হচ্ছে এই সেকেন্ড পেপারের মধ্যে ফিজিক্সের তোমার হচ্ছে এই তাপগতিবিদ্যার যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু তোমার হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট, পাশাপাশি একটু কঠিন। ঠিক আছে? এখানে কিন্তু এমন কিছু জিনিস তুমি শিখবা বা এমন কিছু অঙ্ক তুমি করতে পড়বা যেগুলো তোমার হচ্ছে তুমি এর আগে কখনো করো নাই। মানে এখানে কিছু টাফ জিনিসপাতি আছে, কিছু সহজ জিনিসপাতিও আছে। সহজ বলতে গেলে এফিসিয়েন্সি অফ ইঞ্জিন খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে? হিট ইঞ্জিন খুবই সহজ একটা টপিক। রেফ্রিজারেটর খুবই সহজ টপিক এইচএসসি এর জন্য, বাট ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক কঠিন একটা টপিক। আমাদের একটা পুরো সাবজেক্ট আছে এই রেফ্রিজারেটর নিয়ে। একটা কোর্স পড়া রেফ্রিজারেটর, ফ্রিজ এবং এয়ার কুলার, এসি, রেফ্রিজারেশন, তোমার হচ্ছে ওইটা কি বলে? এয়ার কন্ডিশন, একটা পুরা কোর্স আমাদের। ঠিক আছে? এগুলা কিন্তু খুবই হিউজ টপিক। তারপরেও তোমাদেরকে যে এখানে জাস্ট বেসিক ধারণা দেওয়া হবে। ঠিক আছে? একটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, একটা ফ্রিজ কিভাবে কাজ করে, ফ্রিজ কিভাবে ঠান্ডা করে, এটা তোমাদের শেখানো হবে। নরমালি তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমাদের এয়ার কুলার আসে না বা এয়ার কন্ডিশন তোমাদের আসে না। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি এই কটা টপিকই আমি তোমার এখানে শিখবা। আশা করি তোমাদের ভালো সময় যাবে এবং ভালো মতো তোমরা জিনিসটা শিখতে পারবা। অ্যান্ড তাহলে আমি আর কথা বাড়াবো না। আমি মোটামুটি অনেকগুলো কথা বলে ফেলছি এ পর্যন্ত। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের তাহলে ১ম টপিক। হ্যাঁ, থার্মোমিটার। আমরা এইটার একটু কথা বলি। ঠিক আছে? তোমাদের বইতে নরমালি এই টপিকটা নিয়ে বেশি একটা আলোচনা করা নাই। বাট আমি তোমাদেরকে এই টপিকটা, যেহেতু আমি আসলে এই সাবজেক্টের স্টুডেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্টুডেন্ট। সো আমার মোটামুটি প্রচুর আইডিয়া আছে। প্রচুর তোমার হচ্ছে আমি এটা নিয়ে মানে যাই হোক যতটুকু করি না কেন ২ বছরের মধ্যে পড়াশোনা করছি। সো এই টপিকটা নিয়ে তোমাদেরকে আমি মোটামুটি একটা বিস্তারিত ধারণা দিব। তোমাদেরকে কিছু আমি ম্যাথমেটিক্স দেখাবো। তোমাদের বইতে এগুলা একদমই নাই ম্যাথমেটিক্স। তোমাদেরকে আমি দেখাবো। তো একদম ১ম এ যে টপিকটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটা তোমার হচ্ছে প্রিন্সিপাল অফ মেজারমেন্ট। যেটা তোমাদের বলছিলাম যে ল অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার। তাহলে নীতির ইংরেজি তোমার প্রিন্সিপাল, সো সেই হিসেবে তোমার হচ্ছে প্রিন্সিপাল। সো প্রিন্সিপাল অফ মেজারমেন্ট ইন টেম্পারেচার বা অফ টেম্পারেচার হোয়াটএভার। সো টেম্পারেচার অর্থাৎ তোমার টেম্পারেচার কিভাবে মাপতে হবে এটা নিয়ে হচ্ছে আমাদের ল। বিষয়টা বুঝবা একটু যে কিভাবে আসলে টেম্পারেচার মাপতে হয়। তোমাদের তাহলে আশা করি জিনিসটা আইডিয়া হয়ে যাবে। টেম্পারেচার মাপতে হয় আসলে তোমার হচ্ছে কি বলতো, একটা থার্মোমিটার দিয়ে, তাই না? একটা থার্মোমিটার অর্থাৎ তোমার যে যন্ত্র দ্বারা হচ্ছে আমরা নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করি তাকে কি বলা হয়? থার্মোমিটার বলা হয়। এখন এই থার্মোমিটার কিভাবে কাজ করে সেটা তো আমরা অবভিয়াসলি শিখতেই পারবো। একটু পরে শিখবো আমরা। বাট তার আগে হচ্ছে আমরা একটা বেসিক সূত্র, মানে একটা মানে একটা সংজ্ঞা জেনে নিই। সেটা তোমার হচ্ছে যে আ এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের মধ্যে আসলে কি আছে? থার্মোমিটারের মধ্যে আসলে তোমার মোট ২ টা জিনিস আছে। একটা হচ্ছে তার একটা প্রপার্টি আছে। তো সেটাকে বলা হয় তোমার হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি এবং সেকেন্ড যে প্রপার্টিটা আছে সেটা তোমার হচ্ছে থার্মো আ থার্মোমেট্রিক সাবস্টেন্স। ঠিক আছে? থার্মোমেট্রিক সাবস্টেন্স। এই ২ টা জিনিস একটা থার্মোমিটারের মধ্যে উপস্থিত থাকে। এখন এই যে থার্মোমেট্রিক প্রপার্টি, এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে মানে এই প্রপার্টি মানেটা কি? এটা মানে তোমার হচ্ছে এটা একটা ধর্ম। তাই না? মানে তাপমাত্রার পরিমাপ করার জন্য যে সকল ধর্ম আসলে এখানে, মানে যে সকল ধর্ম তোমার আসলে কাজে লাগে। এই যে থার্মোমিটার, এই থার্মোমিটার তোমার কিভাবে তাপমাত্রা পরিমাপ করে? এই তাপমাত্রা পরিমাপ করার জন্য তার মধ্যে যে ধর্মটা প্রয়োজন, ঠিক আছে? যেই
প্রপার্টিটা তার মধ্যে প্রয়োজন, সেই প্রপার্টিটাকে বলা হয় তোমার হচ্ছে উষ্ণতামিতি ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টি। ঠিক আছে? তো উষ্ণতামিতি আসলে ওয়ার্ডটা আমি সঠিক আমার খেয়াল নাই আসলে উষ্ণতামিতি নাকি উষ্ণমিতি। আমার আসলে পুরা ওয়ার্ডটা খেয়াল নাই বাংলাটা। এই বইতে থাকতে পারে অবশ্যই। কারণ বইতেই এই লেকচারগুলো তোমার সবকিছু লেখা আছে। তুমি একটু পড়ে দেখো তাহলেই হবে। আমার ওয়ার্ডটা খেয়াল নাই আরকি। আর থার্মোমেট্রিক সাবস্টেন্সটা হচ্ছে তোমার সেই সকল সাবস্টেন্স যে সাবস্টেন্সটা তোমার হচ্ছে এই থার্মোমেট্রিক প্রপার্টি ব্যবহার করে তোমার হচ্ছে থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপ করে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে থার্মোমেট্রিক সাবস্টেন্সের কাজটা কি? থার্মোমেট্রিক সাবস্টেন্সের কাজটা হচ্ছে তোমার এই থার্মোমেট্রিক সাবস্টেন্স গুলা বা এই পদার্থগুলা, সাবস্টেন্স মানে কি? সাবস্টেন্স মানে তোমার হচ্ছে পদার্থ। ঠিক আছে? অর্থাৎ উষ্ণমিতি পদার্থ বা উষ্ণতামিতি পদার্থ। হোয়াটএভার এই সাবস্টেন্সের কাজটা হচ্ছে এটা এই প্রপার্টিটাকে ইউজ করে তোমার হচ্ছে থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপ করে। যেমন আমরা বলতেই পারি যে পারদ, তাই না? পারদ কিন্তু একটা সাবস্টেন্সের মধ্যেই পড়ে, এই সাবস্টেন্সের মধ্যে। বিকজ আমরা জানি যে থার্মোমিটারের মধ্যে সচরাচর যেসব থার্মোমিটার আমরা ইউজ করি জন মাপার জন্য, সেটার মধ্যে নরমালি তোমার পারদই থাকে। অন্য কোনো সাবস্টেন্স থাকে না। But in laboratory, there are several thermometers. There are different kinds of thermometers. And also ওখানে কিন্তু different kinds of substance থাকে। শুধুমাত্র পারদ থাকলে এমন কোনো কথা না। ঠিক আছে? নরমালি পারদ নিয়ে আমরা কথা বলি এখানে। ঠিক আছে? এর বাইরে আমাদের কথা বলার দরকার নেই। তো এই হচ্ছে একটা থার্মোমিটারের মধ্যে এই ২ টা জিনিস উপস্থিত থাকে। একটা হচ্ছে তার প্রপার্টি। সেই প্রপার্টিটা আসলে কি? সেই প্রপার্টিটা আসলে এই সাবস্টেন্সের উপর নির্ভর করে। এই সাবস্টেন্সটা কি ধরনের? পারদের জন্য ডিফারেন্ট প্রপার্টি থাকবে। যদি পারদ ছাড়া অন্য কোনো প্রপার্টি হইতো তাহলে তোমার এই প্রপার্টিটা ডিফারেন্ট হয়ে যেত। সো সাবস্টেন্স এর উপর ডিপেন্ড করে আসলে প্রপার্টিটা কিরকম হবে। তো এখন আ থার্মোমিটার আসলে কিভাবে এই তাপমাত্রা পরিমাপ করে? সে আসলে তাপমাত্রা পরিমাপ করে 0th ল ব্যবহার করে। 0th ল। সো এবার আমরা এই 0th ল শিখব। 0th ল। সো হোয়াট ইস 0th ল? আমরা চলো সেটা নিয়ে একটু কথা বলি। অর্থাৎ তাপমাত্রা পরিমাপের ০০তম সূত্র। এটাকে বলা হয় বাংলাতে তাপমাত্রা পরিমাপের ০০তম সূত্র। ঠিক আছে? তোমরা এটা লিখে রাখো জিনিসগুলা। ঠিক আছে? তাপমাত্রা পরিমাপের ০০তম সূত্র। ০০তম বলতে কি বোঝানো হচ্ছে সেটা তুমি একটু পরেই বুঝবা। নামটা ০০তম আসলে ভিতরে কোনো ০ না। ঠিক আছে? আ যেমন তোমাদেরকে আমি একটা সিম্পল কথাই বলি। সাপোজ ধরো যে মনে করো যে এখানে সাপোজ ধরো হচ্ছে তোমার হুরায়রা দাঁড়ায় আছে। হুরায়রা ক্লাসে আসো নাকি? এখানে হুরায়রা আছে আর এখানে মনে করো যে মৃদুল আছে। ঠিক আছে? এখন আ মনে করো যে এরা হচ্ছে তোমার পাশাপাশি মনে করো যে এই হচ্ছে হুরায়রা, এই হচ্ছে তোমার মৃদুল। ওরা পাশাপাশি মনে করো যে একে অপরের হাত ধরে দাঁড়ায় আছে। ঠিক আছে? কেউ আবার অন্য সেন্স এ নিও না। জাস্ট এটাকে একটা স্টাডির মধ্যে ধরো আরকি। এখন মনে করো তারা মনে করো যে একে অপরের হাত ধরে দাঁড়ায় আছে। এই। এখন হুরায়রার শরীরের একটা টেম্পারেচার, ওর শরীরের একটা টেম্পারেচার। সাপোজ ধরো ওর শরীরের টেম্পারেচার হচ্ছে তোমার 98 ডিগ্রি সেলসিয়াস আর ওর শরীরের টেম্পারেচার সাপোজ ধরো তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তারা যখন পরস্পর হাত দিয়ে একে অপরকে ধরবে, তখন তোমার কি হবে? তখন তোমার হচ্ছে এরা এই ওর টেম্পারেচার কম, ওর টেম্পারেচার বেশি। তো মৃদুল কি করবে? ওর টেম্পারেচার থেকে কিছু টেম্পারেচার ওকে ধার দিবে। অর্থাৎ এরা চেষ্টা করবে যে এই ২ টা সিস্টেম, ধরো যে এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। ঠিক আছে? তো সিস্টেম 1, সিস্টেম 2। তো সিস্টেম 1, সিস্টেম 2 কি করবে? সিস্টেম 2 হচ্ছে সিস্টেম 1 কে কিছু তাপ ধার দিবে। ইট মিনস কতটুকু ধার দিবে? যতক্ষণ পর্যন্ত এরা উভয়ে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে না আসে। ইকুইলিব্রিয়াম স্টেটে না আসে। ইট মিনস তাপীয় সমতায় না আসে। যখন তারা পরস্পর তাপীয় সমতায় চলে আসবে, তখন অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন তাদের থার্মাল ইকুইলিব্রিয়াম আসার ফলে তারা কি হবে বলতো? এই 0th ল তারা মেইনটেইন করবে। 0th ল তারা মেইনটেইন করবে। কিভাবে মেইনটেইন করবে? এটা আমরা কিভাবে বুঝবো? মনে করো যে এই অবস্থায় সাপোজ ধরো যে এখানে কে আছে আর? মনে করো যে এখানে সাউথ আছে। ঠিক আছে? তো সাউথ মনে করো এখানে চলে আসছে। ঠিক আছে? এখন সাউথ এসে সাপোজ ধরো ও এখন এই ২ জনের হাতের মধ্যে হাত ঢুকাই দিল। এখন ওরও টেম্পারেচার মনে করো যে অন্য মানে ওর টেম্পারেচার সাপোজ ধরো তোমার ছিল হচ্ছে আ তোমার কি বলবো এটাকে? মনে করো টেম্পারেচার ছিল তোমার 96 ডিগ্রি সেলসিয়াস সাপোজ ধরো। ঠিক আছে? 96 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে ঘটনাটা তার মানে এখান থেকে কিছু তাপ এখানে আসবে এবং এখান থেকে কিছু তাপ এখানে আসবে। ঠিক আছে? সো এখানে এসে কি করবে? মনে করো যে ওর টেম্পারেচারটাকে সাপোজ ধরো 97 ডিগ্রি সেলসিয়াস করে দিল। এখান থেকে কিছু তাপ আসলো, এখান থেকে কিছু তাপ আসলো। এখন সাউথ যখন সরে যাবে, সাউথ সরে যাওয়ার পরে দেখবে কি জানো?
সরে যাওয়ার পরে যদি তুমি থার্মোমিটার দিয়ে এই দুটো সিস্টেম অর্থাৎ হুরায়রা মিজুরের সিস্টেম থেকে তুমি যদি তাপমাত্রা মাপো, তাহলে দেখা যাবে যে এর টেম্পারেচার অটোমেটিক 99 ডিগ্রি সেলসিয়াসের ছিল, ও টেম্পারেচার অটোমেটিক 99 ডিগ্রি সেলসিয়াসের ছিল। তার মানে এরা কিন্তু আগে থেকেই ওই যে বললাম যে এরা হ্যান্ডশেক করতেছিল, সো এখান থেকে কিছু টেম্পারেচার এখানে আসছে, এখান থেকে কিছু টেম্পারেচার না এখান থেকে কিছু টেম্পারেচার এখানেই ছিল, বাট এখান থেকে এখানে চলে আসছে, মানে এরা তাপের সাম্যাবস্থা চলে আসছে। তার মানে এরা পরস্পর কি হয়েছে 99 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, ও 99 ও 99। তাহলে কি হলো বলতো, মানে এখান থেকে এক কমছে, এখান থেকে এক বেড়ে গেছে, ইট মিনস 99 99 উভয় পরস্পর সমাবস্থায় আছে। যখন সাউথ আসলো, সাউথ আসার ফলে কি হইলো, ওর মধ্যে কিছু টেম্পারেচার চলে আসলো ওদের ওদের মধ্য থেকে, কিন্তু ওদের টেম্পারেচার একই অবস্থায় ছিল, তাদের টেম্পারেচার চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ওর টেম্পারেচার বেড়ে গেছে ওদেরকে ধরার ফলে, কিন্তু ওদের টেম্পারেচার চেঞ্জ হয় নাই। যদি চেঞ্জ হয় তাহলে 98 হবে, এখানেও 98 হবে। বুঝতে পারছো জিনিসটা? মানে ওরা যদি কোনো থার্ড সিস্টেমের, ওরা যদি কোনো সিস্টেম 3 এর সংস্পর্শে আসে, তারপর যদি ওদের টেম্পারেচার চেঞ্জ হয়, বাট তাহলে চেঞ্জ হলেও সেটা একই বেজেতে চেঞ্জ হবে। এমন না যে ওর থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আসছে, ওর থেকে 1 ডিগ্রি সেলসিয়াস আসছে, এমন না। যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে ওর থেকে 2 আসবে, ওর থেকে 2 আসবে। বুঝতে পারছো জিনিসটা? সো যদি কমে, যদি 98 ডিগ্রি সেলসিয়াস 98 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তোমার বুঝতে হবে হয় তারা আগে থেকে 98 ডিগ্রি সেলসিয়াস ছিল, অথবা তারা আগে থেকেই সাপোজ ধরো যে সেম টেম্পারেচার ছিল, সেটা হইতে পারে 100, সেটা হইতে পারে 99, সেটা যে কোনো কিছু হইতে পারে, বাট টেম্পারেচার তাদের আগে থেকে সেম থাকতে হবে, এটা আবার বিলিভ করতে হবে। জিনিসটা বুঝতে পারছো নাকি আশা করি। অর্থাৎ সিস্টেম মোট দুইটা, এক ধরলাম হচ্ছে হাওড়ারে, আরেকটা হচ্ছে তোমার মৃদুল। এই দুটো সিস্টেমের তাপ তোমার কি হবে বলতো, তাদের মধ্যে সাপোজ ধরো যে আমি একটা দেওয়াল দিয়ে দিলাম, সাপোজ ধরো এবার আমি মেইন আলোচনায় আসি, অনেকক্ষণ ধরে আমরা এখানে একটু দুষ্টামি করলাম, এবার আমরা মেইন আলোচনায় আসি। মনে করো দুটো সিস্টেম দিলাম এ, একটা সিস্টেম দিলাম বি, এ বি সিস্টেম। এখন তাদের মধ্যে সাপোজ ধরো আমি একটা ব্যারিকেড দিয়ে দিলাম, মনে করো একটা ব্যারিকেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা ব্যারিকেড, এখানে কোনো এখানে একটা মনে একটা দরজা আটকাই দিচ্ছে, একটা পাটাতন দিয়ে দরজা দিয়ে তাদেরকে আমি আটকাই দিচ্ছি। এখন এইটা হচ্ছে তোমার অবভিয়াসলি, এইটা হচ্ছে একটা কাঠের দেওয়াল, মনে করলাম এটা একটা কাঠের দেওয়াল, অর্থাৎ তোমার এটা তোমার তাপমাত্রা পরিবহন করে না, কাঠের দেওয়াল, ঠিক আছে, কাঠের দেওয়াল। এখন অর্থাৎ তোমার তাপমাত্রা কুপরিবাহী, ঠিক আছে, কুপরিবাহী বলতে কি বোঝায়, যে যেই দেওয়ালটা তোমার তাপমাত্রা পরিবহন করে না তাকে তোমার তাপমাত্রা কুপরিবাহী দেওয়াল বলা হয়। এখন একটা বস্তু আনলাম আমি, সাপোজ ধরো এই একটা বস্তু, মনে করো এই একটা বস্তু আনলাম, হ্যাঁ, ধরলাম হচ্ছে সি সি সিস্টেম, সি বস্তু আনলাম। এখন কিছুক্ষণ পর দেখা যাবে যে এই পি মানে এই এ আর ও বি বস্তু উভয় তৃতীয় বস্তু সি এর সাথে তাপীয় সহাবস্থায় পৌঁছাবে। ঠিক আছে, সাপোজ হতে পারে তোমার 97 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, মনে করো 97 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে তোমার এই যে তোমার কাঠের যে দেওয়ালটা, এখন এই দেওয়ালটা যদি আমি সরাই নিই, যদি এটাকে আমি পিক আপ করে উঠাই ফেলি, ঠিক আছে, অর্থাৎ যদি এটাকে আমি সরাই দিই এই দেওয়ালটাকে, এই দেওয়ালটা সরানোর পর দেখা যাবে যে এদের মধ্যে এই এ আর বি এর মধ্যে কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। কি বলছি কথাটা বুঝতে পারছো? আবারও বলতেছি আমি, যখন তাদের মধ্যে দেওয়াল রাখছিলাম তখন তাদের তাপমাত্রা সাপোজ ধরো যে সি বস্তু আসার পরে তারা পরস্পর 97 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায় গেছে। এখন যদি আমি দেওয়ালটাকে সরাই ফেলি, সরাই ফেলার পর দেখা যাবে যে তারা এখনো 97 ডিগ্রি সেলসিয়াসে আছে। অর্থাৎ দেওয়াল থাকা না থাকা এটা কোনো ম্যাটার করতেছে না, থাকলেও 97 ডিগ্রি সেলসিয়াস, না থাকলেও 97 ডিগ্রি সেলসিয়াস। ইট মিনস তারা অনেক আগে থেকেই 97 ডিগ্রি সেলসিয়াসে ছিল। সো সি আসার পরেও তাদের টেম্পারেচার 97 ডিগ্রি সেলসিয়াসই আছে। এইটাই জাস্ট তোমাদেরকে তখন আমি বুঝাচ্ছিলাম যে হুরায়রা মৃদুল পরস্পর হ্যান্ডশেক করেছিল, তাদের টেম্পারেচার সেমই ছিল। তখন মাঝখান দিয়ে তোমার সাউথ চলে আসলো, তখন টেম্পারেচার হয়তো বা চেঞ্জ হয়েছে, হইতেও পারে না হইতেও পারে, বাট যেটাই হোক না কেন তাদের টেম্পারেচারটা সেম থাকবে, এ আর বি এর টেম্পারেচার সেম থাকবে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে তোমার বলা হয় হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার, মানে এই যে ধর্মটা টেম্পারেচার, এবং এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন এই থার্মাল ইকুইলিব্রিয়ামের উপর ভিত্তি করে তোমার জিরোথ লটা আসলে এস্টাবলিশড হয়েছে। তা হোয়াট ইজ দ্য ল অফ জিরোথ? ওকে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আসলে কি? সেটা হচ্ছে যে দুটি বস্তু, আমার আসলে এক্স্যাক্টলি বইয়ের সংখ্যা খেয়াল নাই, এবার আমি আমার নিজের ভাষায় বলতেছি। দুইটা বস্তু যদি কোনো থার্ড একটা বস্তুর, মানে দুটো বস্তু যদি কোনো একটা থার্ড বস্তুর বা একটা মানে ৩ নাম্বার বস্তুর আর কি, বা তৃতীয় বস্তুর তোমার হচ্ছে মানে এটার সাথে যদি সাম্যাবস্থা থাকে,
দুইটা বস্তু যদি একটা তৃতীয় বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়ামে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তবে ঠিক আছে? এই যে প্রথম বস্তু যেটা, ঠিক আছে? তাহলে প্রথম বস্তু দুটি, ঠিক আছে? পরস্পরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এইটাই হচ্ছে আমাদের জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স। ইট মিনস ৩ টা বস্তু এখানে চলে আসবে। প্রথম ২ টা বস্তু আগে থেকে তারা সাম্যাবস্থায় থাকবে। এটা আমরা আগে থেকে ধরে নিচ্ছি। ৩য় বস্তু আসার ফলেও তারা তখন পর্যন্ত সাম্যাবস্থাতেই থাকবে। তাদের তাপমাত্রা চেঞ্জ হবে না। কারণটা হচ্ছে এরা কি আছে বলতো? পরস্পর কি আছে? একটা কমন বস্তুর সংস্পর্শে আছে। বুঝতে পারছো জিনিসটা? সো তাপমাত্রা এখান থেকে মনে করো এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। আবার এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেল। সো চেঞ্জ হবে না। তারা একটা পাইপলাইনের মধ্যেই আছে। তারা কিন্তু চেঞ্জ হবে না এখানে। বুঝতে পারছো জিনিসটা? সো এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে হচ্ছে আমরা ওই যে থার্মোমিটার যে স্কেলটা, থার্মোমিটারটা আসলে এই জিরোথ লটা মেইনটেইন করে আসলে তাপমাত্রা পরিমাপ করে। ঠিক আছে? থার্মোমিটারের মধ্যে কি আছে? থার্মোমিটারের মধ্যে পারদ আছে, পারদ। সো পারদ এবং হিউম্যান টেম্পারেচার দৃঢ়তা পরস্পর সাম্যাবস্থায় আসে। ঠিক আছে? সাম্যাবস্থায় আসার পরে পারদের মধ্যে আসলে যতটুকু চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আসলে ওই পারদের লেভেলটাকে আসলে আপ করে ফেলে। যার ফলে আমরা তখন বলতে পারি ১০৮ ডিগ্রি সেলসিয়াস আছে। তার মানে ধরা যায় ১০৪ ডিগ্রি জ্বর একটা ওর মধ্যে। কারণ কি করছে বলতো? পারদ ও সংস্পর্শে এসে হিউম্যানের বডি থেকে টেম্পারেচার নিছে। নিয়ে কি করছে? সেটাকে রেজ করে দিছে। ঠিক আছে? তার যে লেভেলটা আছে সেটাকে রেজ করে দিছে থার্মোমিটারের মধ্যে। তো থার্মোমিটার তোমার হচ্ছে এই জিনিসটাকে তোমার হচ্ছে মানে মেইনটেইন করে, জিরোথ লটাকে মেইনটেইন করে তোমার মেইনলি হচ্ছে থার্মোমিটার তাপমাত্রা তোমার হচ্ছে পরিমাপ করে। বুঝতে পারছো জিনিসটা? সো এই যে তোমার সূত্রটা, এই সূত্রটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স। এবং এখানে একটা স্কেলের যে আমাদের যে স্কেলগুলা বিভিন্ন রকমের স্কেল আছে থার্মোমিটারের, সেই স্কেলগুলোর সূত্রগুলা হচ্ছে একটাই। সেটা কি বলতো? সেটা তোমার হচ্ছে যে C/5 is equal to F minus 32/9 is equal to K minus 273/5। এখানে এটা তো বেসিক সূত্র। এছাড়াও যদি এমন হইতো যে এটা তোমার হচ্ছে একটা আদর্শ থার্মোমিটারের জন্য, একটা আদর্শ মানে আইডিয়াল থার্মোমিটারের জন্য, ঠিক আছে? আইডিয়াল থার্মোমিটারের জন্য এটা। আইডিয়াল থার্মোমিটার। এখন যদি এমন হয় ধরো যে থার্মোমিটারের মধ্যে কিছুটা ত্রুটি আছে, ঠিক আছে? কিছুটা ভেজাল আছে আরকি। ইন দ্যাট কেস সূত্রটা হয়ে যাবে তোমার C/100 is equal to K minus 273.15 divided by 100 is equal to F minus 32/180 is equal to S minus M divided by B minus M। S কি, M কি, B কি আর M কি? আচ্ছা, S হচ্ছে এখানে তোমার হচ্ছে এটা মানে হিট আরকি, ঠিক আছে? হিট মানে তাপমাত্রা। টেম্পারেচারই বলতে পারি আমি। টেম্পারেচারই বলতে পারি। টেম্পারেচার। আচ্ছা, এরপরে আ তোমার হচ্ছে আরেকটা ওয়ার্ড তোমার এম। এমটা কি? এস এর পরে এম। এমটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আইস পয়েন্ট। ঠিক আছে? এটা তোমার আইস পয়েন্ট। দেন বি হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট বা স্টিম বিন্দু। ঠিক আছে? বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট বা আ এটাকে তোমার মেল্টিং পয়েন্টও বলা যায়। মেল্টিং পয়েন্টও বলা যায়। ঠিক আছে? মেল্টিং পয়েন্ট, বরফ বিন্দু বা এটা তোমার হচ্ছে বয়লিং পয়েন্ট বা স্টিম পয়েন্টও বলা যায়। ঠিক আছে? স্টিম পয়েন্টও বলা যায়। স্টিম পয়েন্ট অথবা বয়লিং লিখে দিতে পারো বাংলায়, বয়লিং। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলো তুমি মাথায় রাখবা। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। যদি আমাদের এরকম ধরনের অঙ্ক আসে। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো তোমাদের সাধারণত এইচএসসি পরীক্ষায় আসে না। এটা তোমাদের হয়তোবা আসলেও এমসিকিউ তে আসতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে। ইঞ্জিনিয়ারিং এক্সামে আসতে পারে। অর্থাৎ তোমার অ্যাডমিশনের পরীক্ষার সময় আসতে পারে। সো আমরা ২ টা অঙ্ক দেখি চলো। অঙ্ক দেখলে আমাদের সূত্রগুলো একটু ইউজ করা আমাদের মোটামুটি মনে পড়ে যাবে। আমরা অলরেডি সূত্রগুলো দেখছিলাম ইউজ করা ক্লাস 9-10 এ। তো আজকের লেকচারে আমরা এর বাইরে কোনো কিছু শিখব না। আমরা আজকে এই টেম্পারেচার রিলেটেড অঙ্কই কিছু দেখি। হয়তোবা এটা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? তো আ ১ম এ একটা অঙ্ক যদি দেই তোমাদেরকে সেটা হচ্ছে তোমার এরকম।
যে একটা বেসিক অঙ্কই দিই, সাপোজ ধরো এই সূত্র রিলেটেড, ধরো যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ঠিক আছে? একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফে, ঠিক আছে? বরফে ১ ডিগ্রি পাত দেয়। সাপোজ ধরো ১ ডিগ্রি, আচ্ছা, এবং বাষ্পে, মানে জলীয় বাষ্পে আরকি, ঠিক আছে? এয়ারে আরকি, নরমাল এয়ারে 98 ডিগ্রি পাত দেয়। মানে তোমার বলতে পারো যে এটা তোমার হচ্ছে রুম টেম্পারেচার বলতে পারো। আচ্ছা, উক্ত থার্মোমিটার ৪০ ডিগ্রি সেলসিয়াস পাত দিলে তাপমাত্রা কত? ইট মিনস আমাকে এখানে কিসের ভ্যালু বের করতে বলছে বলো তো? তাপমাত্রা বের, টেম্পারেচার বের করতে বলছে। নরমাল টেম্পারেচার, প্রকৃত তাপমাত্রা না, প্রকৃত তাপমাত্রা, ঠিক আছে? আইডিয়াল টেম্পারেচার কত? মানে অ্যাকচুয়াল টেম্পারেচার, প্রকৃত তাপমাত্রা কত হবে? আচ্ছা, তো এইখানে এই অঙ্কটা করার জন্য আসলে আবার যে সূত্র সবার আগে ইউজ করবো সেটা তোমার হচ্ছে ওই যে তোমাদেরকে আমি একটু আগে বলে দিলাম, সেটা তোমার কি বলতো? যে ফর্মুলাটা কি ছিল আমাদের? যে C/100 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে F মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড ইজ ইকুয়াল টু K মাইনাস 273.15 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু S মাইনাস M ডিভাইড বাই হচ্ছে B মাইনাস M, তাই না? এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ইট মিনস এখানে আমাদের সেলসিয়াস পার্টে কথা বলতেছে। ইট মিনস আমরা এই ফর্মুলা আর এই ফর্মুলা ইউজ করব, মানে এই অনুপাত আর এই অনুপাত ইউজ করব। তাহলে C/100 ইজ ইকুয়াল টু হচ্ছে S মাইনাস M ডিভাইড বাই B মাইনাস M। ক্লিয়ার সবাই? তো এখানে কি কি দেওয়া আছে? এখানে হচ্ছে আমাদের এস এর ভ্যালু দেওয়া আছে। মানে উক্ত থার্মোমিটার এত ডিগ্রি পাত দিলে ইট মিনস এস ইজ ইকুয়াল টু মানে ত্রুটিপূর্ণ তাপমাত্রা, ঠিক আছে? ত্রুটিপূর্ণ তাপমাত্রা, ত্রুটিপূর্ণ তাপমাত্রা এস ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস। তুমি জাস্ট এই সূত্রটা এপ্লাই করার একটা অঙ্ক জাস্ট দেখে রাখো। এটাই হচ্ছে আমার মেইন দোষ, এই অঙ্কটা দেওয়ার। এরপরে হচ্ছে যেটা বললাম তোমাদেরকে যে আইস পয়েন্ট, তাই না? আইস পয়েন্ট অর্থাৎ তোমার নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে? নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট, নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু বা তোমার হচ্ছে আইস পয়েন্ট বা বরফ বিন্দু, যেটাই বলো না কেন তুমি, বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট, হোয়াট এভার ইট ইজ, এম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস, বরফে 1 ডিগ্রি সেলসিয়াস বরফ পয়েন্ট, ঠিক আছে? আইস পয়েন্ট। এরপর এটা তোমার হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা তোমার হচ্ছে ওই যে বি এর ভ্যালু, তাই না? বিটা কি ছিল? বয়লিং পয়েন্ট বা স্টিম পয়েন্ট, ঠিক আছে? স্টিম পয়েন্ট, যেটাই বলো না কেন তোমার যা মনে হচ্ছে তাই বলতে পারো নামে। বি ইজ ইকুয়াল তোমার হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন প্রকৃত তাপমাত্রা সেলসিয়াসে কত হবে? সেলসিয়াস তোমার হচ্ছে সি হবে, সি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই যে খুবই সহজ ম্যাথ, সি ইজ ইকুয়াল টু কি হবে? এটা 100 টা এই পাশে গুণ হবে, তাই না? তাহলে সি এস মাইনাস এম ডিভাইড বাই বি মাইনাস এম ইনটু 100। তাহলে এস কত? 40 মাইনাস 1 ডিভাইড বাই 98 মাইনাস 1 ইনটু 100। সো এটা করলে তুমি যে অ্যান্সারটা পাবা, এটা তোমার হচ্ছে 97, এটা তোমার হচ্ছে 39। তাহলে 39 97 ভাগ করলে তোমার হচ্ছে 0 পয়েন্ট সামথিং আসবে, 0.40 এরকম কিছু একটা আসবে। তাহলে 100 দিয়ে গুণ করলে 40 পয়েন্ট সামথিং আসবে, 40 পয়েন্ট সামথিং আসবে আরকি, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস এরকম কিছু একটা আসবে। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো আসলে অঙ্কটা কিভাবে আসলে আমাদের এপ্লাই করতে হবে এই সূত্রটা। হ্যাঁ? তো আমরা আরেকটা অঙ্ক দেখতেই পারি। আমাদের আরেকটা সূত্র আমাদের তোমাদের এখন পর্যন্ত দেখানো হয়নি। সেই সূত্রটা আমরা চলো দেখে ফেলি। সেটা হচ্ছে এরকম। দাঁড়াও এটা একটু ক্লিন করে নেই। হ্যাঁ। সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা এরকম ছিল যে C/5 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে F মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু হচ্ছে K মাইনাস 273/5। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি। এরপরে আরেকটা ইকুয়েশন আছে, এটা তোমরা জেনে রাখো। সেটা হচ্ছে তোমার র‍্যাঙ্কিন টেম্পারেচার বা র‍্যাঙ্কিন স্কেল, ঠিক আছে? র‍্যাঙ্কিন স্কেল অর্থাৎ Rn মাইনাস 492 ডিভাইড বাই হচ্ছে 9। সো এটা 5 আর এটা 9, ঠিক আছে? ভালো মতো মুখস্থ করে রাখবা এই ইকুয়েশনটা। Rn ইজ ইকুয়াল টু 400 মাইনাস 32 ডিভাইড বাই 9, এটা কিন্তু তোমার 92 হবে,
ঠিক আছে? 92 ডিভাইড বাই 9 এটা র‍্যাঙ্কিন স্কেলে, এটা কেলভিন স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা সেলসিয়াস স্কেল। সো ৪ টা স্কেল আমাদের। ঠিক আছে? এই ৪ টা স্কেলের বাইরে কোন স্কেল নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই। তো একটা অঙ্ক দেই। একটা অঙ্ক করলে তোমাদের আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে একটু। আ আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এইটা হয়তোবা আপনি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসে কাউন্ট করবেন এককটা। এটা তো আপনার ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আপনার কেলভিনে কাউন্ট করবেন। তাহলে এটার কাউন্টটা কি হবে? এটার কাউন্টটা আরএন এ হবে, আরএন। মনে করো যে ১০০ আরএন। ঠিক আছে? ৫০০ আরএন। ঠিক আছে? ৪০০ আরএন এরকম। মানে নরমাল জিনিস আরকি। আচ্ছা। ধরলাম একটা ম্যাথ হচ্ছে এরকম তোমাকে দিলাম কোয়েশ্চেনের মধ্যে সাপোজ ধরো যে আ তোমাকে যেহেতু আমি একটু আগে দেখা দিলাম যে Rn -492 ডিভাইড বাই হচ্ছে 9। তো ওইখানে তোমাকে বাকিগুলো আরকি সব সেম থাকবে। তো এই রিলেটেড একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। মনে করো যে আ ফারেনহাইট স্কেল, ঠিক আছে? ফারেনহাইট স্কেল বানানটা ঠিক নাই আমার। পারডন মি। ফারেনহাইট স্কেলে কোন বস্তু তাপমাত্রা সাপোজ ধরো, ফারেনহাইট স্কেলে তোমার সাপোজ 50 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? এখন আ তোমাকে কোয়েশ্চেন করলো যে র‍্যাঙ্কিন সাইকেলে বা র‍্যাঙ্কিন স্কেলে, হ্যাঁ? এটা তোমার হচ্ছে কত? এটা কত হবে? তাহলে একদম ইজি জিনিস তুমি বুঝতেই পারতেছো ফারেনহাইট স্কেল বলছে। তাহলে কি হবে এটা? F মাইনাস 32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু কি হবে? Rn মাইনাস 492 ডিভাইড বাই হচ্ছে 9। তাহলে 9, 9 কাটা। তাহলে 50 মাইনাস 32। তাহলে 50 মাইনাস 32 ইজ ইকুয়াল টু Rn মাইনাস 492। সো Rn ইজ ইকুয়াল টু তুমি যেটা মেজার করবা সেটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? এখানে 18 আর এখানে তোমার হচ্ছে 592। সো 510 510 Rn। ঠিক আছে? 510 Rn হবে অ্যান্সার। তো আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা কিভাবে আসলে এপ্লাই করতে হয়। ঠিক আছে? আর আরেকটা অঙ্ক করাই, লাস্ট একটা অঙ্ক করাই। তোমাদের নরমালি তোমার হচ্ছে এই ধরনের অঙ্কগুলো তোমাদের হচ্ছে 9, 10 এ তোমরা করছিলা। সেটা হচ্ছে এরকম যে তোমাদের কোয়েশ্চেন এ দিয়ে দিত যে মানে কোন অবস্থায়, ঠিক আছে? ৩ নাম্বার কোয়েশ্চেন সাপোজ ধরো। মনে করো তোমাদের কোয়েশ্চেন দিত এরকম যে কোন তাপমাত্রায় আসলে তোমার হচ্ছে যে সেলসিয়াস, ঠিক আছে? সেলসিয়াস, হ্যাঁ, এই বানানটা ভুল হয়েছে। সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেলের, ঠিক আছে? স্কেলের মানে মানে মান একই হবে বা সংখ্যা মানে একই সংখ্যা প্রকাশ করবে আরকি। মানে একই মান প্রকাশ করবে। স্কেলের মান একই হবে। এটা লিখে দিই। একই হবে। সেইম হবে। সো এই ধরনের অঙ্কগুলো তুমি কিভাবে সলভ করবা বলো তো? যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইট বলছো, সো আমি ধরে নিব যে সেলসিয়াস স্কেলের পার্ট, ঠিক আছে? যে লেট, হ্যাঁ? সেলসিয়াস স্কেলের পার্ট। সেলসিয়াস স্কেলে পার্ট C is equal to X সাপোজ ধরো। ধরে নিলাম। ঠিক আছে? আ এরপরে তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট। ফারেনহাইট। এটা তোমার ধরো হচ্ছে F is equal to X। তোমরা ২ টা সেম ধরে নিবা। যেহেতু আমাকে সেম বলছে, একই বলছে, তাই না? আর যদি তোমাকে এমন বলতো যে মানে মান ৪০ ডিগ্রি বেশি হবে, সাপোজ এরকম থাকে না যে আ কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ডিগ্রি এদের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার ৪০ ডিগ্রি হবে। তখন কি করবা বলো তো? একটার মধ্যে x - 40 ডিগ্রি দিয়ে দিবা। তাহলে হয়ে যাবে। আর কিছু লাগবে না। জাস্ট একটা পার্থক্য দিয়ে দিবা। তাহলেই হবে। দেন বাকিটা সেম। তো এবার লিখবা তুমি উই নো, আমরা জানি যে C/5 ইজ ইকুয়াল টু হচ্ছে F মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি কি x/5 ইজ ইকুয়াল টু x মাইনাস 32 ডিভাইড বাই 9। সো তুমি এটা সলভ করবা। এন্ড আশা করি হয়তোবা একজন মনে হয় অ্যান্সার দিয়েও দিছো ইনবক্সে, চ্যাট বক্সে। এটা তোমার অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, বা না এন্ড, হ্যাঁ? এটা বা হবে না, এন্ড হবে। কারণ এটা কিন্তু এটা জবাব এটার বেলা সেলসিয়াস হবে, এটার বেলা ফারেনহাইট হবে। সো -40 ডিগ্রি ফারেনহাইট। এই অঙ্কগুলো তুমি অলরেডি করছো। আম আর যদি অঙ্ক দেখাতে চাই, দেখানো যায় আসলে অনেক অঙ্ক দেখানো যায়। আ আসলে এখানে তোমাদের উপর ডিপেন্ড করতেছে আসলে তোমার আসলে কতটুকু অঙ্ক তোমরা করতে চাচ্ছ। তোমরা যদি আরো অঙ্ক করতে চাও তোমাদের করাই দিতে পারি আমি। আরেকটা কি দেখাবো অঙ্ক? উম বলো। দেখালে করাই দিই, নাহলে করাবো না। হুম, অঙ্ক কি করাবো আর? নাকি করাবো না বলো? সেম অঙ্কই কিন্তু একই ধরনের অঙ্ক। তেমন কোনো পার্থক্য নাই আসলে। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি পাইলাম এইমাত্র আমার লেকচার শিটে। ওই অঙ্কটা করাই দিই। লাস্ট একটা অঙ্ক করাই দিই। এটা অঙ্কটা একটু কঠিন।
কঠিন না আসলে, মানে একটু বুঝতে কঠিন হবে আরকি। আ আচ্ছা এটাই করাই দিই। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে একটি স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার তরল বায়ু, আ হাইড্রোজেন এই অঙ্কগুলো আসলে তোমাদের বিভিন্ন রকমের বই থেকে কালেক্ট করা, ঠিক আছে? লাইক তোমার গিয়াসউদ্দিন স্যার, প্রামাণিক স্যার, আ তপন স্যার, ইসাক স্যার এই ধরনের মানে বিভিন্ন রকম বই থেকে আসলে এই অঙ্কগুলো কালেক্ট করা। আমি কিন্তু অঙ্কগুলো নিজে থেকে বানায় করাইতেছি না। সো এখানে তোমার কিছু অঙ্ক তুমি পাবা, দেখবা যে তোমার বইতে এগুলা আছে। দেখবে তোমার বইতে এগুলো উপস্থিত অঙ্কগুলা। হুম, সেকেন্ড পেপার বইটা ঘাটলেই দেখবা। বা বাজারে গিয়ে তুমি যদি পুরা ফিজিক্সের সব বই বাইর করে খুঁজো, তাহলে তুমি পেয়ে যাবে এই অঙ্কগুলা, ঠিক আছে? আমার কাছে তোমার বলতে গেলে সব বই আছে বাজারের। মানে প্রায় ৯ টার মতো বই আছে ফিজিক্সের খালি। তো এইগুলাকে আমি অঙ্কগুলা এভাবে করে কালেক্ট করছি। বিভিন্ন রকমের বইগুলো ঘেটে। এবং সব বইতে এই অঙ্কগুলো নাই। যেমন ইসাক স্যারের বইতে অঙ্ক তুমি পাবা না। ঠিক আছে? তপন স্যারের বইতে তুমি অঙ্কগুলো পাবা না। কারণ এই অঙ্কগুলো তোমার নরমালি এখন আর করানো হয় না। তোমাদের এগুলো হচ্ছে উঠায় ফেলা হইছে। বাট এগুলো করতে হবে কারণ তোমাদের এগুলো ইয়েতে আসতে পারে। ইঞ্জিনিয়ারিং ইয়েতে আসতে পারে। এক্সামে আসতে পারে। ঠিক আছে? তো করায় রাখি। যেহেতু ১ম ক্লাস তো আমাদের জাস্ট ১ম টপিকের মতো আমরা ম্যাথমেটিক্স ও করলাম, আমরা থিওরিটাও দেখলাম। এইজন্য জাস্ট করায় দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা লিখে রাখি পুরাটা, এরপর তোমাদেরকে কোয়েশ্চেনটা রিপিট করতেছি। পারদ-চাপ নির্দেশ করে। ওকে। কোয়েশ্চেনটা হচ্ছে তরল বায়ুর তাপমাত্রা কত? তরল বায়ুর তাপমাত্রা। আচ্ছা। এখন বিষয়টা বুঝো। হ্যাঁ, সাব্বির ভাইয়া বলছে যে গাণিতিক পদার্থবিজ্ঞান বই থাকতে পারে। ভাই গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা আসলে আমার কাছে নাই। আমি আসলে এগুলো নিচে থেকে কালেক্ট করছি। গাণিতিক পদার্থবিজ্ঞানে থাকার কথা। আই হোপ, আমি জানি না, সিউর না। থাকতেও পারে, না থাকতেও পারে, বলা যায় না। আচ্ছা। আমি ভাই পুরোটা দেখি নাই, কিন্তু এখানে সূচিপত্র লেখা ছিল, সব বই দেওয়া আছে। আ তোমার কাছে বই আছে নাকি? আচ্ছা, জি ভাইয়া। গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা থাকলে কি তোমাদের জন্য অনেক ভালো হয়, বুঝতে পারছো? তোমাদের অনেক অঙ্ক থাকার কথা। মানে বাজারে বিভিন্ন রকমের বই থেকে তুমি অঙ্কগুলো করতে পারবা। সবগুলা বই তোমার তো কিনা পসিবল না। সো একটা বই কিনে রাখো গাণিতিক পদার্থবিজ্ঞান। তোমাদের ওইটা তুমি যদি প্র্যাকটিস করো, তুমি মোটামুটি অনেকগুলো অঙ্কের আইডিয়া পাবা। ঠিক আছে? আমার সব অঙ্ক করানোর দরকারও পড়বে না। অ্যান্ড তোমরা এটা কিনে রাখো যে তোমাদের একটা বই আছে গাণিতিক পদার্থবিজ্ঞানের। বইটা খুবই ভালো একটা বই। মেট্রো পাবলিকেশনের। এই বইটা তোমরা কিনে রাখতে পারো। ঠিক আছে? মেট্রো পাবলিকেশন। এই বইটা খুব ভালো। এরপর তোমার হচ্ছে গিয়াসউদ্দিন হ্যাঁ? গিয়াসউদ্দিন আহমেদ স্যারের না বইটা? হ্যাঁ, এটা তোমার হচ্ছে মেইনলি তোমার হচ্ছে এটা লেখছে হচ্ছে তোমার গিয়াসউদ্দিন আহমদ স্যার একা না। এখানে অনেকগুলা প্রফেসর আছে। ঠিক আছে? আমার সব প্রফেসর নাম তো মনে নাই। যেমন একজনের নাম হচ্ছে তোমার হচ্ছে আলমগীর হোসেন স্যার। উনি লেখছে। দেন গিয়াসউদ্দিন স্যারও লেখছে। অনেকেই মিলে লেখছে আসলে। একজনের লেখা না আসলে এখানে। বিভিন্ন রাইটার আছে এখানে। এছাড়াও তোমার হচ্ছে আ নিউটনের গাইড আছে। নিউটনের গাণিতিক পদার্থবিজ্ঞান আছে। এটাও খুবই ভালো। ঠিক আছে? এটা আমি আসলে নটরডেম কলেজে যখন পড়তাম তখন আসলে আমার নটরডেম কলেজের পাশে যে লাইব্রেরিটা আছে না? সেই লাইব্রেরিতে তোমার গিয়ে জাস্ট বসে থাকতাম। বসে বিভিন্ন রকম বই সার্চ করতাম যে কোথায় কি আছে। তখন আমি জাস্ট দেখছিলাম এই ইয়াগুলা, বইগুলো। তখন আমার কাছে খুব ভালো লাগছিল। আচ্ছা। তো যাই হোক, আমি তাহলে এবার অঙ্কটা রিপিট করি। কোয়েশ্চেন হচ্ছে এরকম, যে একটি স্থির আয়তন আ হাইড্রোজেন থার্মোমিটারকে, এটা হাইড্রোজেন থার্মোমিটার। তরল বায়ু, বরফ ও বাষ্পে স্থাপন করলে যথাক্রমে 23.5 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার এবং 102.4 সেন্টিমিটার পারদ চাপ নির্দেশ করে। দেখো ৩ টা ৩ টা স্টেট বলছে। একটা তোমার হচ্ছে কি তরল বায়ু, আরেকটা তোমার হচ্ছে বরফ, আরেকটা তোমার বাষ্প। ৩ টা স্টেট বলছে। তো ১ম স্টেটে তোমার 23.5 সেন্টিমিটার, সেকেন্ড স্টেটে বরফের সময় তোমার হচ্ছে 75 সেন্টিমিটার এবং বাষ্পে তোমার হচ্ছে 102.4 সেন্টিমিটার পারদ চাপ নির্দেশ করে। তরল বায়ুর তাপমাত্রা কত? তরল বায়ুর তাপমাত্রা। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা তোমাকে যদি বুঝতে হয় আগে তোমাকে আসলে ডিফাইন করতে হবে আসলে কে কোনটা। যেমন দেখো, আ যেটা আমি বলি যেখানে তোমার দেখো যে কি দিছে 23.5 সেন্টিমিটার এই যে এটা। ঠিক আছে? এইটা আসলে কি? এটা তোমার হচ্ছে বায়ুর টেম্পারেচার এর জন্য। তরল বায়ুর টেম্পারেচার। তো তরল বায়ুর টেম্পারেচার সাপোজ ধরো আমি দিলাম হচ্ছে তরল বায়ুর টেম্পারেচার বা তরল বায়ুর তাপমাত্রা। আ তরল বায়ু তাপমাত্রায় চাপ দিলাম, চাপ। আমি সাপোজ ধরে নিলাম হচ্ছে এটা তোমার হচ্ছে উম x, x is equal to তোমার হচ্ছে 23.5 সেন্টিমিটার মার্কারি।
এটা কিন্তু অবভিয়াসলি মার্কারি হবে, ঠিক আছে? এটা কিন্তু পারদ চাপ, পারদ চাপ, পারদের ইংরেজি কি? মার্কারি, ঠিক আছে? মার্কিউরি আর কি, বা ইংরেজিতে উচ্চারণ করলে মার্কিউরি, বাট আমরা বলি মার্কারি। এটা কিন্তু একটা তোমার হচ্ছে পর্যায় সারণীর একটা মৌল, ঠিক আছে? পারদ। তো এই যে মার্কারি Hg, তো এইটা হচ্ছে পারদচাপ, আমরা এভাবে নির্দেশ করি আর কি, 23.5 সেন্টিমিটার পারদচাপ। এরপরে যেটা আমাদের আইস পয়েন্ট, আইস পয়েন্ট, আইস পয়েন্ট বরফ, তাহলে আইস পয়েন্ট বাংলাটা জানি কি? নিম্ন স্থির বিন্দু, তাই না? নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু হচ্ছে তোমার, আমি ধরে নেব হচ্ছে তোমার এক্স আইস ইজ ইকুয়াল টু হচ্ছে 75 সেন্টিমিটার। এরপরে তোমার হচ্ছে উচ্চ স্থির বিন্দু বা বয়লিং পয়েন্ট বা স্টিম পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্স স্টিম, এক্স এক্স স্টিম, সাপোজ ধরো এক্স স্টিম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কত? 102.4 সেন্টিমিটার মার্কারি। সো এখন সি ইজ ইকুয়াল টু হোয়াট? সেম জিনিস, সেম জিনিস, আমাদের সূত্র হচ্ছে একটাই, সি সি ইজ ইকুয়াল সি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এস মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে বি মাইনাস এম। বা নর্মাল যখন তুমি দেখবা যে মার্কারির চাপ এরকম অঙ্ক আসবে, তখন তুমি জাস্ট এখানে এস মাইনাস এম বি মাইনাস এম না দিয়ে তুমি এভাবে দিবা এক্স মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। বুঝতে পারছো? জাস্ট একটু পার্থক্য করে দিবা, এইটা না দিয়ে এইটা দিবা, কারণ এখানে কিন্তু আসলে এখন বয়লিং পয়েন্ট নিয়ে কথা বলতেছে না, এবার কিন্তু পারদ চাপ নিয়ে কথা বলতেছে। বুঝতে পারছো? এই জন্য জাস্ট একটু নামটা চেঞ্জ করে দিবা। নর্মালি আসলে এইটা এক্স দিয়ে করা হয়, নর্মালি আসলে এক্স দিয়ে বোঝানো হয় এটা। বুঝতে পারছো? তাহলে দেখো কি করতেছি, তাহলে সি ইজ ইকুয়াল টু 23.5 মাইনাস, এটা হচ্ছে তোমার 75 ডিভাইড বাই, এটা হচ্ছে 102.4 মাইনাস 75। সো অবভিয়াসলি উপরে দেখো পয়েন্ট নাম ভ্যালুটা কি আছে? 23.5 মাইনাস 75, ইট মিনস একটা নেগেটিভ ভ্যালু আসবে, তাই না? এটা নেগেটিভ ভ্যালু কিন্তু চলে আসবে। সো এখানে একটা অ্যান্সার আসবে, অ্যান্সারটা আমি শিওর না কত হবে, আমি জাস্ট এখানে কোয়েশ্চেন করে লিখে রাখছি আমার ইয়েতে, লেকচার শিটের মধ্যে। সো একটা অ্যান্সার এখানে 100, আচ্ছা এটা কত আসবে আমি একটু শিওর না, তুমি একটু দেখে নিও অ্যান্সারটা কত আসে। হোয়াট এভার, একই জিনিস, তাই না? জাস্ট কথাটা একটু ঘুরায় লিখছে। তো তোমাকে এরকম বিভিন্ন ধরনের কথা ঘুরায় আসতে পারে, বাট যেটাই আসুক না কেন তোমাদের অঙ্ক অ্যান্সার কিন্তু একটাই হবে, সূত্র কিন্তু একটাই হবে, ঠিক আছে? নরমালি সি বাই 100 দিয়ে আসলে এটাই এভাবেই করা হয়, সেলসিয়াস দিয়ে আমরা নরমালি আসলে করি। যদি তোমাদের কোয়েশ্চনে বলে যে তরল বা তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো, তাহলে তুমি এখানে এফ মাইনাস এটা দিবা, তখন কিন্তু এটা সূত্র হয়ে যাবে তখন এটা, এই যে কি এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 180, তখন এটা হয়ে যাবে। যদি বলে কেলভিন স্কেলের তাপমাত্রা কত, তাহলে কি হবে? কে মাইনাস 273.15 ডিভাইড বাই হচ্ছে 100। আর যদি কোনো কিছু না বলে, যেমন এখানে কোনো কিছু বলে নাই, তাহলে কি হবে? শুধুমাত্র সি বাই 100 হবে, বাস। এই হচ্ছে ঘটনা। তো আই হোপ তোমাদের মোটামুটি আজকে আইডিয়া হয়ে গেছে অঙ্কগুলো কিরকম, মানে এই থার্মোমিটার টপিকটার উপর। এন্ড এর বাইরে তোমাদের অঙ্ক জানার প্রয়োজন নাই, তুমি জাস্ট তোমাদের ফর্মুলাটা মাথায় রাখবা, তাহলেই হবে। যেরকম অঙ্ক আসুক না কেন, তুমি আইস পয়েন্ট আর তোমার হচ্ছে স্টিম পয়েন্ট এগুলা এখানে বসাই দিবা, এই স্টিম আর আইসের মধ্যে। আর যেটা তোমাদের বাড়তে থাকবে সেটা তোমার হচ্ছে এখানে বসবে কি এক্স এর মধ্যে বা এস এর মধ্যে, এস বা এক্স যে কোনো একটা মধ্যে বসবে। হ্যাঁ, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। সবার আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে চলে যাব। সো ক্লাসটা ইন করে দিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।